স্বামীর অপছন্দের পাত্রী বলে ক্রোধের মুখোমুখি হতে হয় আমাকে। প্রতিদিন গালাগালি, মারধর এগুলো তো চলতেই থাকতো। এমনকি আমার নামে বাজে মন্তব্য করতেও পিছু পা হতো না। সব দেখে শুনে একদিন আমার শ্বশুর যা করলো আমার সাথে, আমি তো অবাক। কল্পনাও করতে পারিনি আমার শ্বশুর এমনটা করতে পারে। সত্যি এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নাম সুমাইয়া আক্তার। সেই ছোটবেলায় মা মারা যায় ক্যান্সার হয়ে। তারপর বাবা আরেকটা বিয়ে করে। সৎ মা আমাকে দু চোখে দেখতে পারে না। বাড়ির সমস্ত কাজ আমার হাতে করায়। পড়াশোনা কেমন তাও জানি না। স্কুলের বারান্দায় পা রাখতে পর্যন্ত দেয়নি। তার ছেলে মেয়ে দুজনকে অনেক দামি স্কুলে পড়ায়, আর আমাকে ঘরের নকরানি বানিয়ে রেখেছে। বাবা সব দেখেও কিছু দেখেনি এমন ভাব করে থাকে। তার সামনে যদি আমাকে মারেও একটু প্রতিবাদ করে না তিনি। সৎ মায়ের অত্যাচার, সৎ ভাই বোনের অত্যাচার, জীবনটা বেশি উঠেছে আমার। এক এক সময় মন চায় কোথাও চলে যাই, কিন্তু পারি না। বাহিরে যা পরিস্থিতি তা দেখে সাহস হয় না। আমার সৎ মা সৎ বোন আমাকে খুব হিংসা করে। আমার সৌন্দর্য তাদের হিংসার কারণ। তাই সব সময় আমাকে অপরিষ্কার কাপড় পরতে দেয়। সপ্তাহে একবার গোসল করতে দেয়, যাতে করে আমার সৌন্দর্য কারো চোখে না পড়ে। বাড়ির চার দেয়াল ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই। সবার অত্যাচার আর অবহেলায় বড় হয়ে উঠছি আমি। এখন আমার বয়স 22 বছর, কিন্তু বিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নেই কারো মুখে। মাঝে মাঝে বাবা বলে আমার বিয়ের কথা, কিন্তু আমার সৎ মা রাজি হন না। উনি বলেন ওকে বিয়ে দিলে বাড়ির কাজ কে করবে। সৎ মায়ের কথা শুনে বাবা চুপ হলেও মনে মনে খুব কষ্ট পান। এদিকে আমার সৎ বোনের জন্মদিন উপলক্ষে বড় করে পার্টি হবে, তার আয়োজন করা হচ্ছে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। বাবার বড় বোন খোদে জাবানুকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার সৎ মা ওনাকে খুব ভয় পায়। বড় ফুফু আমাকে খুব ভালোবাসে। ওনার সামনে আমার সৎ মা কিছুই করতে পারে না। যখন বাবার মুখে শুনেছে বড় ফুফু আসবে, তিনি খুব ভয় পেয়ে গেলেন। আমাকে বলল, আজ মেহমান আসবে, তৈরি হয়ে থাকবি। সেদিন বড় ফুফু একা আসেননি, সাথে ফুপা এবং ওনার দেবর এসেছিলেন। দেবরের নাম মোহাম্মদ জলিল মিয়া। ফুপারা 3 ভাই, ফুপা সবার বড়। ফুপুকে দেখে আমি কাছে এসে সালাম করি। ফুপু আমাকে জড়িয়ে ধরে বলল, সালাম করতে হবে না, আমার বুকে আয়। কতদিন পরে দেখছি তোকে, কেমন আছিস? আমি বললাম, ভালো। আপনি কেমন আছেন? ফুপু বলল, ভালো। তারপর আমি বড় ফুপা এবং ছোট ফুপাকে সালাম করলাম। সবাই আমার মাথায় হাত রেখে দোয়া করল, সুখে থাকো মা, সুখে থাকো। বড় ফুপু সব জানে আমার সৎ মায়ের ব্যাপারে, তাই তিনি বললেন, দোয়া করলেও কি হবে, সুখ ওর কপালে লেখা নেই। সৎ মা আসার পর থেকে গোলামের মতো খাটিয়ে মারছে মেয়েটাকে। আর আমার ভাই, ও তো বইয়ের গোলাম। ও যদি ঠিক থাকতো তাহলে মেয়েটা রানীর হালে থাকতো। মেয়েটাকে এখন বিয়ে দেওয়া উচিত। ওদের কোনো চিন্তাধারা আছে? আরও অনেক কিছু বললেন বড় ফুপু। সব কথা মনোযোগ দিয়ে শুনছেন ছোট ফুপা। সেদিন জন্মদিনের অনুষ্ঠান ভালোভাবে হয়ে গেল। সবাই যার যার বাড়িতেও চলে গেল। একদিনের জন্য ভালো পোশাক, ভালো খাবার নসিব হয়েছিল। তার পরের দিন থেকে আগের মতো চলতে থাকে। ওইদিকে বড় ফুপুর দেবর আমার কথা বলে ওনার বড় ছেলের জন্য। ফুপু বললেন, দেখ ভাই, আমার ভাতিজি মেয়ে হিসেবে ভালো, দেখতেও খুব সুন্দরী, তবে পড়াশোনা জানে না। কোথায় তোর ছেলে MA পাস, ও কি মূর্খ মেয়েকে বিয়ে করবে? জলিল মিয়া বললেন, ভাবি তুমি তো জানো আমার 2 ছেলে আমার কথা মেনে চলে। মেয়ে পড়াশোনা না জানুক, তাতে আমার কোনো আপত্তি নেই। মেয়ে আমার পছন্দ হয়েছে, ওকেই আমার ছেলের বউ করব। ফুপু বলল, ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি, তারপর তোমাকে জানাচ্ছি। এরই মাঝে কয়েকদিন কেটে যায়। একদিন ফুপু আমাদের বাড়িতে আসে। বাবার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলে। বাবা শুনে আপত্তি না করে রাজি হয়ে গেল। এদিকে আমার সৎ মা মনে মনে জ্বলছে বিয়ের কথা শুনে, কিন্তু কিছু বলতে পারছে না ফুফুর জন্য। তারপর আমার বিয়ে ঠিক হলো। ছেলের নাম মোহাম্মদ হাসান ইসলাম। দেখতে মোটামুটি ভালো, তবে জেদি এবং অহংকারী টাইপের। আমি পড়াশোনা জানি না বলে প্রথমে বিয়েতে অমত করে, কিন্তু বাবার ভয়ে রাজি হয়ে যায়। এদিকে আমি মনে মনে খুব খুশি হলাম, অন্তত এখান থেকে গেলে একটু শান্তিতে থাকতে পারবো। এই আশা বুকে বেঁধে স্বপ্ন দেখতে থাকি। এক সময় বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে। তেমন আয়োজন করা হয়নি, কারণ আমি তার নিজের মেয়ে না, তাই। আমার শ্বশুর খুব ভালো, এসব দেখেও কিছু বললেন না। বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে চলে এলেন। রাত 12টার দিকে আমাকে বাসর ঘরে দিল, কিন্তু হাসান কোনোভাবেই ঘরে প্রবেশ করতে রাজি না। তার একটাই কথা, বিয়ে করতে বলেছ, করেছি, কোনো অমত করিনি, কিন্তু এখন আমাকে বাধ্য করো না বাসর ঘরে যেতে। আমার কোনো ইচ্ছে নেই ওই ঘরে যাওয়ার। এই কথা আমার শ্বশুর শুনতে পেয়ে খুব বকা দিয়ে রুমে পাঠান। হাসান এলো বটে, কিন্তু মুখে বিরক্তর ছাপ। মনে মনে আমার উপর খুব রেগে আছে, সব কিছুর জন্য আমাকে দায়ী করছে। দরজা লাগিয়েই আমার সামনে দাঁড়ালো। তারপর আমাকে বলল, ওই খাট থেকে নেমে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি ওর কথায় চমকে উঠি। এমন করে কেন বলছে? আমি ওর কথা মতো নেমে আসি। এখন হাসানের সামনে দাঁড়িয়ে আছি।
হঠাৎ আমার গাল টিপে ধরে বলল, আমার বাবাকে বশ করতে পারলেও কিন্তু আমাকে পারবি না। মূর্খ গেও ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করে বউ হিসাবে মেনে নেব? কখনো না। আমার মতো ছেলের বউ হওয়ার জন্য কত সুন্দরী সুন্দরী মেয়ে পিছে পিছে ঘোরে, তুই তো কোন ছাড়। আরও অনেক কিছু বলছে। এদিকে আমার গাল জোরে টিপে ধরায় খুব ব্যথা পাচ্ছি, ছাড়ানোর চেষ্টা করেও পারছি না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, ইচ্ছে করছে তোকে ঘর থেকে লাথি মেরে বের করে দেই, কিন্তু বাবার জন্য পারছি না। এখানে থাকতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এসব কথা বাবার কানে যেন না যায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে রাখলাম। তারপর খাট থেকে একটা বালিশ আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, যেখানে মন চায় সেখানে শুয়ে পড়, তবে খাটে ঘুমানোর চেষ্টা একদম করবি না। এই বলে হাসান শুয়ে পড়ল। আমি বালিশটা নিচ থেকে কুড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লাম। হে আল্লাহ, এই কোন জন্মের শাস্তি দিচ্ছ আমাকে? নিজের বাড়িতে সৎ মা ভাই বোনের অত্যাচার, আর এখানে স্বামীর অত্যাচার। এত দুঃখ কষ্ট সহ করার জন্য কি পাঠিয়েছ দুনিয়াতে? জন্মের সময় কেন উঠিয়ে নিলে না আমাকে? ঘরে চোখ বুলিয়ে দেখলাম কোথাও শোয়ার মতো জায়গা আছে কিনা, কিন্তু কোথাও কিছু চোখে পড়ল না। মেঝেতে ঘুমানোর জন্য একটা মাদুরা চাই, সেটাও নেই। তাই টেবিলের কাছে একটা চেয়ার ছিল, সেটাতে বসে রাত কাটিয়ে দিলাম। ঘুম হয়নি আমার সারা রাত। হাসানের কথাগুলো কলিজায় প্যারাক ফোটার মতন আঘাত করছে। মনে হচ্ছে এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে সব আমার জন্য লিখে রেখেছে, তাই ভোগ করে যাচ্ছি। এক সময় সকাল হলো, চারিদিকে পাখির কিচিমিচির শব্দ, শান্ত মৃদু ঠান্ডা বাতাস শরীরটা জুড়িয়ে দিয়ে গেল। জানলার পাশে বসা ছিলাম, তার একটা কপাট খোলা ছিল। রাতে আসার কারণে বাইরের দৃশ্য উপভোগ করতে পারিনি। এখন চোখ পড়তেই বুঝতে পারলাম বাইরের দৃশ্যটা আমাদের ওখান থেকেও খুব সুন্দর। বাড়ির ভিতরে নানান রকমের ফুলের বাগান, চারিপাশে বড় বড় গাছ, পরিবেশটা দেখে মনটা জুড়িয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কাপড় চেঞ্জ করে বসে আছি। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। কোনো পুরুষ কণ্ঠ হাসানের নাম ধরে ডাকছে। হাসান তখনও ঘুম, তাই আমি বাধ্য হয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি 23-24 বছরের এক যুবক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মাথা নিচু করে নিয়ে বলল, গুড মর্নিং ভাবি, ভাইয়া কোথায়? বুঝতে পারলাম এটা আমার দেবর হয়। আমি বললাম, উনি তো ঘুমাচ্ছে। ছেলেটা বলল, ভাবি আমার নাম মোহাম্মদ ইমন ইসলাম, বাবা নাস্তার টেবিলে ওয়েট করছে, তাই ডাকতে এলাম। ভাইয়া যখন ঘুমোচ্ছে আপনি চলুন আমার সাথে। আমি আর কিছু বললাম না, ইমনের পিছু পিছু গেলাম নাস্তা করতে। আমার দেবর খুব ভালো, পড়াশোনা ঢাকায় করে, আমাদের বিয়ে তাই এসেছিল, আমাকে খুব সম্মান করে। এদিকে দিন দিন হাসান ক্ষিপ্ত হয়ে উঠছে আমার ওপর, যখন তখন হাত উঠায় আমার গায়ে। আমার শ্বশুর অনেক বোঝানোর চেষ্টা করে, হাসান বাবার কথা পাত্তা দেয় না। আগে এমন ছিল না, আমাকে বিয়ে করার পর থেকে এমন বেপরোয়া হয়ে গেছে। এর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। মাঝে মাঝে ইমন বাড়িতে আসে 2-1 সপ্তাহ ছুটি নিয়ে। ঢাকায় পড়াশোনা করার কারণে সব বন্ধু ঢাকাতে, এখানে তেমন বন্ধু নেই ওর, তাই বেশিরভাগ বাড়িতে থাকে। প্রায় সময় দেখতো আমাকে মারছে হাসান, মাঝে মাঝে ছাড়ানোর জন্য এগিয়ে আসতো। বেচারা ইমন ছাড়াতে এসে ভাইয়ের হাতে মার খেত। আমি অনেকবার না করেছি। ইমন বলে, ভাবি চোখের সামনে তোমাকে মারছে, কি করে না গিয়ে থাকি বলো তো? এভাবে চলতে থাকে প্রায় 2 বছর। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, হাসান বাসায় ছিল, এক্সামের কারণে ইমন ঢাকা ছিল। বৃষ্টির কারণে আমার শ্বশুর খাবার খেয়ে শুয়ে পড়ল তাড়াতাড়ি। 10টার দিকে হাসান খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কী দেখছে জানি না, তবে ওর চেহারা দেখে লক্ষণ ভালো মনে হলো না, মনে হচ্ছে খারাপ কিছু দেখছে ফোনে। এমনিতে তো আমার সাথে কথা বলে না, তাই আমি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করিনি। নিচে মাদুরা বিছিয়ে শুয়ে পড়লাম। সারাদিন কাজ করার ফলে শরীর ক্লান্ত লাগছে, তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কেউ একজন ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ব্যাপারটা কি হলো বুঝতেই পারলাম না, শুধু এটুকু বুঝতে পেরেছি কেউ আমার সাথে ধস্তাধস্তি করছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে মন মেজাজ খুব খারাপ ছিল। জোরে ঝাঁপিয়ে পড়ার কারণে খুব ব্যথা পেয়েছি বুকে, খুব যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ সময় লেগে গেল বুঝতে কে এমন করছে। সারা ঘর অন্ধকার ছিল। আমি জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, কে? হাসান নিজেকে সামলে নিয়ে বলল, আমি। আমার আর বুঝতে বাকি রইল না হাসান এমন করছে আমার সাথে। কিন্তু কেন? আমাকে বললেই পারতো, আমি ওর বিবাহিতা স্ত্রী, আমার সব কিছু ওর, তাহলে জোর জবরদস্তি করার কি প্রয়োজন? আর ভাবার সুযোগ পেলাম না। হাসান আবার ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ওর প্রতিটা চো আরামের জায়গায় যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। সারা রাত জানোয়ারের মতো ছেড়ে ছেড়ে খেয়েছে আমাকে। বাধা দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু পেরে ওঠেনি। যতবার বাধা দিয়েছি ততবার ওর লোহার মতো হাতের থাপ্পড় খেয়েছি। তাতে করে আমার ঠোঁট ফেটে গেছে, 2 গেলা আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভোরের দিকে ছেড়ে দিল। একটা মানুষ নিজের ক্ষুধা নিবারণ করার জন্য এতটা অমানুষ হতে পারে তা ওকে দেখে বুঝলাম।
জন্য চাহিদার নেশায় এতটাই মগ্ন ছিল ও বুঝতেই পারেনি কি করেছে। সকালে অনেক কষ্টে উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা বাড়ির কাজ আমাকে করতে হবে। আমার শ্বশুর আমাকে লক্ষ্য করল। আমার মুখ দেখে তিনি বুঝে গেলেন কাল রাতে নিশ্চয়ই আমাকে মেরেছে হাসান। হাসানকে ডেকে খুব বকা দিলেন। এই 2 বছরের মাথায় স্বামীর অত্যাচার হোক কিংবা ভালোবাসা হোক, একদিনেই নসিব হয়েছিল। মাসখানেক পর বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। ততদিনই ইমন বাড়িতে চলে আসে এক্সাম শেষ করে। মনে মনে ভেবে নিলাম রাতে হাসানকে বলবো, নিশ্চয়ই ও খুশি হবে, হয়তোবা বাচ্চার জন্য নিজেকে পরিবর্তন করবে। রাতে হাসান খাটে শুয়ে মোবাইল দেখছিল। আমি বললাম, একটা কথা বলার ছিল আপনাকে। হাসান আমার দিকে না তাকিয়ে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, এত বাহানা করার প্রয়োজন নেই। আমি আমতা করে বললাম, আমি প্রেগনেন্ট, আপনার বাচ্চার মা হতে চলেছি। কথাটা মুখ থেকে শেষ হতে দেয়নি। খাট থেকে লাফিয়ে উঠে হাসান বলল, কি বললি, তুই প্রেগনেন্ট? তা কি করে সম্ভব? বিয়ে হওয়ার পর থেকে আমি তোকে ছুঁয়ে দেখিনি। হ্যাঁ, হয়তো একদিন আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোর সাথে সঙ্গম করেছি। একদিনের মিলনে কেউ তো প্রেগনেন্ট হয় না। এবার আমার চুলের মুঠি ধরে বলল, সত্যি করে বল, কার বাচ্চা পেটে নিয়ে আমার বাচ্চা বলছিস? কার সাথে নষ্টামি করেছিস? বাইরে তো যেতে পারিস না, তাহলে নিশ্চয়ই ঘরে কাউকে ডাকিস। সত্যি করে বল, এ বাচ্চার বাপকে? আচ্ছা, এমনটা নয় তো তুই আমার ছোটো ভাইয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস? সারাদিন আমি অফিসে থাকি, বাবা অসুস্থ, সারাদিন রুমে বসে থাকে, বাড়িতে তুই আর আমার ভাই। কোথাও এমনটা না তো ওর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে? আমার তো মনে হচ্ছে এ বাচ্চার বাপ ইমন। সত্যি করে বল পোড়ামুখী, কোথায় গিয়ে মুখ পুড়েছিস? এই বলে আমাকে খুব মারে। শেষমেশ প্যান্টের বেল খুলে আরও মারে। এদিকে আমি মেঝেতে লুটিয়ে পড়ে আর মেরো না বলে চিৎকার করে যাচ্ছি। আমার চিৎকার শুনে ইমন এবং বাবা দুজনেই ছুটে আসে, কিন্তু দরজা বন্ধ। বাবা বলল, দরজা খোল হাসান, তা না হলে ভালো হবে না। আর একটা মার যদি বোমার গায়ে পড়ে তাহলে কিন্তু তোর খবর আছে। ভালোই দরজা খুলে দে। হাসান গিয়ে দরজা খুলে দিল। ঘরে প্রবেশ করে আমার শ্বশুর হাসানকে 2 থাপ্পড় মারে। বাবার হাতে মার খেয়ে হাসান রাগে অপমানে ফুঁসতে থাকে। বাবা বলল, বিয়ের পর থেকে মেয়েটার উপর কম অত্যাচার করিসনি তুই। তারপরও আমি মুখ বুজে দেখে গেছি, কিচ্ছু বলিনি। ভেবেছি হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন দিন অত্যাচার বেড়ে যাচ্ছে মেয়েটার উপর। তুই কি মানুষ না জানোয়ার? বাবার কথায় আর চুপ থাকতে পারল না হাসান। সে বলল, বাবা তুমি জানো না ও কী কাণ্ড করেছে। জানি না কার সাথে অবৈধ সম্পর্ক করে প্রেগনেন্ট হয়েছে, কার বাচ্চা পেটে নিয়ে আমার বাচ্চা বলছে। বিয়ে হয়েছে পর্যন্ত আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করিনি, আর এখন বলছে ওই বাচ্চার বাপ নাকি আমি। আমার তো মনে হচ্ছে ইমনের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। এই বাচ্চার বাপ ইমন হবে। হাসানের কথায় ঘরের ভিতর বিষণ্ণতা ছেয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। ইমন লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ইমনের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আর মনে মনে ভাবছে, ভাইয়া এটা কি করে বলতে পারলো? ভাবিকে আমি কোনোদিনও খারাপ চোখে দেখিনি। অবৈধ সম্পর্ক তো অনেক দূর। ওনাকে আমি সম্মান দিয়ে এসেছি সবসময়। ভাইয়ার ব্যাপারে অনেক বুঝিয়েছি ওনাকে, আর ভাইয়া কিনা আমার নামে এত বড় অপবাদ দিল। সত্যি বলেছে মুরব্বীরা, যার জন্য করি চুরি সেই বলে চোর। হায় রে দুনিয়া। এদিকে আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। আমার শ্বশুর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো প্রতি উত্তর করছে না। বাবা কিছু বলছে না দেখে হাসান আরও প্রশ্রয় পেয়ে বলল, আমি জানতাম এই মেয়েটা খারাপ, তাই তো বিয়ে হচ্ছে না। সৎ মা এমনি এমনি ওকে মারতো না, খারাপ দেখেই মার খেত। জানি না বিয়ের আগে কতজনের সাথে মেলামেশা করেছে, তার কোনো পাত্তা নেই। এমন মেয়েকে ঘোল ঢেলে মাথা কামিয়ে বের করে দেওয়া উচিত। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। উঠে এসে কষে একটা থাপ্পড় মারলাম হাসানের গালে। তারপর বললাম, এতক্ষণ ধরে শুনে যাচ্ছি একটার পর একটা অপবাদ দিয়ে যাচ্ছেন। কেন, আমি কি মানুষ না? আমার শরীরে কি রক্ত মাংস নেই? সেদিন রাতে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। জানোয়ারের মতন আচরণ করেছেন সারা রাত। বাধা দাওয়াতে থাপ্পড় মেরে রক্তাক্ত করেছেন আমাকে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন মাসখানেক আগের কথা? আমার এই পরিস্থিতি দেখে বাবা আপনাকে খুব বকেছিল, মনে নেই? আমার শ্বশুরের মনে পড়ে গেল সব কথা। আমি আরও বললাম, আপনার লজ্জা করে না নিজের সন্তানকে অন্যের সন্তান বলে চালাতে? যে ভাইয়ের ওপর দোষ চাপাচ্ছেন সে আপনার মতো জানোয়ার না। মানুষকে কিভাবে সম্মান দিতে হয় অন্তত সেটা জানে সে, যেটা আপনি জানেন না। এতদিন সব অত্যাচার মুখ বুজে সহ করেছি, কোনো প্রতি উত্তর করিনি। এখন আপনি আমার নিষ্পাপ বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছেন না। আমার কথা পরিপূর্ণভাবে শেষ হলো না, তার আগেই আমার শ্বশুর বলল, বৌমা চুপ হয়ে যাও। হাসানকে বলল, তুই বল কি চাস? হাসান বলল, ওর সাথে সংসার করতে পারবো না, ওকে ডিভোর্স দিতে চাই। বাবা বলল, ঠিক আছে তাই হোক। বাবা আর হাসানের কথা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি বলছে এগুলো? আমাকে ডিভোর্স দিলে আমি যাব কোথায়? বাবার বাড়িতে যেতে পারবো না, সৎ মা আমাকে ঘরে জায়গা দেবে না, কিছুই বুঝতে পারছি না। বাবা ইমনকে বলল, তুই আমার সাথে আয়,
এই বলে বাবা ইমন আমার ফুফুর বাড়ি গেল। সেখানে তাদের মাঝে কী কথা হয়েছে আমি জানি না। 2 দিন পর হাসান আমাকে ডিভোর্স দিল। বাবা আমাকে বলল, তোকে আমি ছেলের বউ বানিয়ে না, নিজের মেয়ে করে এনেছি। আমাকে বাবা ডাকিস, সব বাবাই মেয়েদের ভালো চায়। হাসান তোকে ডিভোর্স দিয়েছে, তাতে দুঃখ করিস না। তোর জন্য ভালো কিছু লিখেছেন আল্লাহ, অপেক্ষা কর। আজ থেকে তোর ফুফুর বাড়িতে থাকবি, যতদিন পর্যন্ত না তোর ডেলিভারি হচ্ছে। হাসান অস্বীকার করেছে এটা ওর সন্তান না, এটা ইমনের সন্তান। তাই আজ থেকে এর দায়িত্ব ইমন নেবে। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা ইমনের সাথে তোর বিয়ে দেব। বাবা ইমনের দিকে তাকিয়ে বলল, তোর কোনো আপত্তি আছে? ইমন আমার দিকে তাকিয়ে বলল, দোষ না করে যখন দোষী হয়েছি তাতে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি আপনাদের কথায়। আমি অবাক হয়ে ইমনের দিকে তাকিয়ে আছি। কি বলছে? সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ, আমার জন্য কেন নষ্ট করছে? আমি চুপ করে থাকতে পারলাম না। আমি বললাম, বাবা আপনি আমাকে যা বলবেন আমি তা শুনতে রাজি, কিন্তু এই বিয়ে মানতে রাজি না। আমার জন্য ইমনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আমি চাই না। তাই বাবা আপনার কথা ফিরিয়ে নিন। আমার কথায় সবাই অবাক হলেও কিন্তু তাদের কথা নড়চড় হলো না। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ইমনের সাথে আমার বিয়ে হবে। ইমন বলল, আমি ওর সাথে একা কথা বলতে চাই। এই কথা শুনে সবাই উঠে চলে গেল। এখন শুধু ইমন আর আমি বসে আছি একা ঘরে। ইমন উঠে এসে আমার পাশে বসে কিছুক্ষণ নীরবতা থেকে বলল, আমি জানি ভাইয়াকে অনেক ভালোবাসো, তাই আমাকে বিয়ে করতে চাইছো না। যে বাচ্চাটা ভাইয়ের সেটা এখন আমার বাচ্চা হয়ে গেছে, তাই আমি বাধ্য তোমাকে বিয়ে করতে। তবে আমার কোনো আফসোস নেই, বরং গর্ব হচ্ছে। তোমাকে একটা নতুন জীবন দিতে পারবো, সুখে শান্তিতে এক মুঠো অন্ন তোমার মুখে তুলে দিতে পারবো। আর আমার বাচ্চা আমরা দুজনে মিলে ওকে মানুষ করব। ওর কথা ভেবে হলেও বিয়েতে রাজি হয়ে যাও। ইমনের কথা শুনে আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? এমনিতে আমি পড়াশোনা জানি না, তুমি মাস্টার কমপ্লিট করেছো, চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, ইনশাআল্লাহ ভালো চাকরি পেয়ে যাবে। আমার থেকেও ভালো মেয়ে পাবে তুমি। আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করো না। ইমন বলল, কে বলেছে আমি আমার জীবন নষ্ট করছি? আমি তো মনে করি তোমাকে পেলে আমি স্বর্গ হাতে পাবো। তোমার মতো খাঁটি মনের মানুষ এই পৃথিবীতে আছে কিনা জানি না। জানি না ভাইয়ার কেন চোখে পড়ল না। আমি তোমাকে স্বেচ্ছায় বিয়ে করব। তারপর ইমন আমার হাতটা ধরে বলল, এই তোমার হাত ধরেছি, কখনো ছাড়বো না, কথা দিলাম। তারপর আমার চোখের পানি মুছে দিল ইমন। দেখতে দেখতে ডেলিভারির সময় চলে এলো। আমার ফুটফুটে একটা ছেলে হলো, সবাই খুশি। হাসান তখনও নিজের বাচ্চা বলে পরিচয় দিতে চায় না, তাই আমার শ্বশুর ইমনের সাথে আমার বিয়ে দিল। এতদিনে ইমনের চাকরি হয়ে গেছে, ভালো মাইনের বেতন। বিয়ের পর জয়েন করে, তাই আমাদের বাসর হয়নি। এমনিতে আমি বাচ্চা হওয়ার কারণে অসুস্থ ছিলাম। প্রায় 2 মাস পর ছুটি নিয়ে ইমন বাড়িতে আসে। আজ আমাদের বাসর রাত হবে, কিন্তু ঘর সাজানোর জন্য কেউ নেই। ইমন নিজেই পুরো ঘর সাজালো। আজ আমি নিজে সেজেছি ইমনের জন্য। আমার বিপদের সময় ইমন আমার পাশে ছিল, প্রতিটা মুহূর্তে আমার সাহস জুগিয়েছে। ওর সেবা যত্নে এবং ভালোবাসা দিয়ে আমাকে সুস্থ করেছে। আমার স্বামী হওয়ার যোগ্যতা একমাত্র ওর আছে। আমি সেজে বসে আছি। কিছুক্ষণ পর ইমন রুমে প্রবেশ করলো। প্রথমে ছেলেকে দেখলো, দেখে ছেলে অকাতরে ঘুমোচ্ছে। তারপর আমার কাছে এসে বসে। ধীরে ধীরে আমার ঘুমটা সরিয়ে বলে, ওয়াও, তোমাকে দারুণ লাগছে। এত সুন্দর করে তুমি আমার জন্য সেজেছ। এই সাজগুজে তোমাকে পরীর মতো লাগছে। সত্যি আমি বড় ভাগ্যবান। এই বলে আমার কপালে কিস করলো। এরপর আরও কাছে এসে বসে আমাকে জড়িয়ে ধরে। মনে মনে আমি ভাবছি, স্বামীর ভালোবাসা মনে হয় এমনই হয়, আগে তো পাইনি, এই প্রথম। এটা ভেবে চোখে জল এলো আমার। ইমন বুঝতে পারলো আমি কাঁদছি। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না, আমি তোমাকে কখনো কাঁদতে দেব না। আজ আমাদের বাসর রাত, আজকের রাতটা অন্তত খারাপ করো না। আমি ভালোবাসার কাঙ্গাল, তাই ভালোবাসা চাই, চোখের জল না। এখন বলো, ভালোবাসা দেবে না কাঁদবে? আমি মুখে কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। ইমনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকে। স্বামীর ভালোবাসা কী জিনিস আজ বুঝতে পারলাম। সারা রাত ইমন আমাকে আদরে আদরে ভরিয়ে দেয়। সেদিন থেকে শুরু হলো আমার সুখের জীবন। ওইদিকে হাসান বিয়ে করেছে, পড়াশোনা জানা স্মার্ট মেয়েকে, কিন্তু শান্তি নেই। সব সময় অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। এখন বুঝতে পারছে জীবনে ও কত বড় ভুল করেছে। এদিকে আমার আর ইমনের সুখের সংসার। কি অদ্ভুত জিন্দেগি, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো আবার ভাসিয়ে নিয়ে যায় অথৈ সাগরে, যেখানে কোনো কুল কিনারা নেই। ভালোবাসা হয়তো এমনই হয়। গল্পটা এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।